ক্লাস হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে স্বাগতম। আজকের ক্লাস দেখো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অধ্যায় 7। আজকে বিচার বিভাগ আলোচনা করব আমরা। গতদিনে আমরা আইন শাসন বিভাগ, তারপরে আইন বিভাগ আলোচনা করেছি। আজকে বিচার বিভাগ সম্পর্কে আলোচনা করব। তাহলে বিচার বিভাগ কি? দেখো, বিচার বিভাগের স্বাতন্ত্র্য এবং স্বাধীনতা বাংলাদেশের সংবিধানের অন্যতম একটি বৈশিষ্ট্য। তাহলে বিচার বিভাগের স্বাধীনতা বাংলাদেশের সংবিধানের অন্যতম একটি বৈশিষ্ট্য। এর অর্থটা এমন, সংবিধান অনুসারে বাংলাদেশের বিচার ব্যবস্থা স্বাধীন হওয়া উচিত, স্বাধীন হওয়া দরকার। যদি বিচার বিভাগ স্বাধীন না হয়, পরাধীন হয়, তাহলে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা কখনো সম্ভব নয়। তাহলে বিচার বিভাগ যদি স্বাধীন না হয়, তাহলে কি সমস্যার সৃষ্টি হতে পারে? বিচার বিভাগ যদি স্বাধীন না হয়, তাহলে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব নয়। যেমন উদাহরণ, কোনো বিচারক বিচার কার্য সম্পন্ন করার পূর্বে কোনো আসামিকে দণ্ডাদেশ দেওয়ার পূর্বে সেই আসামি যদি দোষী সাব্যস্ত হয়ে যায়, আর ওই আসামিকে যদি অন্য কেউ শেল্টার দেয়, মানে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ বলো অথবা বড় বড় লিডারশিপ যারা আছে তারা ওই বিচারককে যদি ফোন করে বলে যে তোমরা যাকে গ্রেপ্তার করেছো বা যার বিচার করতেছো বা যার দণ্ডাদেশ দিচ্ছ সে কিন্তু আমার আত্মীয়, তাকে তোমরা নির্দেশে কাজ করে দাও, এমন যদি তদারকি করে থাকে বিচার বিভাগের বা বিচারকের উপরে, তাহলে বিচারক সরকারের কথা মানতে বাধ্য হয়। অর্থাৎ এইসব মানুষদের চাপে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে না। যেটা অন্যায় বা যেটা ন্যায়, অন্যায়কে প্রতিহত করা বা ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য বিচার বিভাগ স্বাধীনতার প্রয়োজন। বিচার বিভাগ যদি স্বাধীন নয়, সংবিধান অনুসারে বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীন রয়েছে, তবে বাস্তবিক ক্ষেত্রে কি বিচার বিভাগ স্বাধীন? আমরা বাস্তবিক ক্ষেত্রে যে প্রমাণগুলো পেয়ে থাকি সাধারণত বিচার বিভাগ স্বাধীন নয়, পরাধীন। আমাদের দলীয় প্রভাব সেখানে রয়েছে, তারপরে বড় বড় নেতৃবৃন্দের প্রভাব রয়েছে, অর্থ সম্পদশালীদের প্রভাব রয়েছে সেখানে। আর এই প্রভাবের কারণে বিচার বিভাগ পরাধীন হয়ে গেছে, স্বাধীন নয়। বিচারক আর নিজের ইচ্ছাগতভাবে স্বাধীনভাবে তাদের বিচার কার্য সম্পন্ন করতে পারছে না। এই জন্য যারা অন্যায় করে যাচ্ছে, অন্যায় করতেছে, তারা নির্দোষী খালাস হয়ে যাচ্ছে। আর যারা অন্যায় করছে না, যারা নির্দোষ, তারা মানে দণ্ডপ্রাপ্ত হচ্ছে, তাদের জেল হচ্ছে, জরিমানা হচ্ছে ইত্যাদি। আর যারা মানে খুন খারাপ করতেছে, অন্যায় করছে, দোষী সাব্যস্ত হয়েছে, তারাও নির্দেশে খালাস হয়ে যাচ্ছে, তাদের কোনো দণ্ডাদেশ হচ্ছে না, কারণ বিচার বিভাগ স্বাধীন না হওয়ার জন্য। সুতরাং আমাদের বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে, সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে বিচার বিভাগের স্বাধীনতার প্রয়োজন। আমরা সংবিধান অনুসারে বিচার বিভাগ স্বাধীন, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে বর্তমানে বিচার বিভাগ স্বাধীন নয়। বিচারক তার ইচ্ছা, তার আইন অনুসারে বিচার প্রতিষ্ঠা করতে পারে না। ন্যায় ও নিরপেক্ষ বিচার ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশের বিচার বিভাগ সুসংগঠিত ও সুপরিচালিত। তাহলে বিচার ব্যবস্থা ন্যায় নিরপেক্ষ বলতে কি? ন্যায়ভাবে, সৎভাবে, সততা দেখিয়ে, নিরপেক্ষভাবে, কোনো দল মত বর্ণ না দেখিয়ে সবার ক্ষেত্রে আইন সমান, আর বিচার কার্য সবার ক্ষেত্রে সমান। যে আসামি অপরাধ করেছে সে দণ্ডাদেশ বা তার শাস্তি হবে, আর যে অপরাধ করে নাই সে নির্দোষে খালাস পেয়ে যাবে। এটাই হওয়া উচিত বিচার বিভাগের। বাংলাদেশের সংবিধান অনুসারে সুপ্রিম কোর্ট সংবিধানের বহির্ভূত বিধানকে অবৈধ ঘোষণা করে শাসনতন্ত্রকে সুনির্দিষ্ট গতিপথে পরিচালিত করতে সাহায্য করে। তাহলে বাংলাদেশের বিচার বিভাগ নাগরিকদের মৌলিক অধিকার সংরক্ষণের মাধ্যমে আইনের অনুশাসনকে অক্ষুণ্ণ এবং গণতান্ত্রিক ব্যবস্থাকে সজীব রাখে। তাহলে বিচার বিভাগ মানুষের, নাগরিকদের মৌলিক যে অধিকার রয়েছে, যদি বিচার বিভাগ স্বাধীন হয়, মানুষের যে মৌলিক অধিকারগুলো রয়েছে এই অধিকারগুলো নিশ্চিত করা সহজ হবে। আর যদি বিচার বিভাগ স্বাধীন না হয়, তাহলে এই মৌলিক যে অধিকার, 5টা যে মৌলিক অধিকার রয়েছে, এই মৌলিক অধিকারগুলো সব পরিপূর্ণ করা কখনো সম্ভব নয়। এরপরে যদি বিচার বিভাগ স্বাধীন হয়, তাহলে আইনের অনুশাসন প্রতিষ্ঠিত হবে, আর আইনের অনুশাসন যদি প্রতিষ্ঠিত হয়, সুশাসন প্রতিষ্ঠিত হবে, আর গণতন্ত্র ব্যবস্থাকে সজীব করবে। মানে কি? গণতন্ত্র জাগ্রত থাকবে, গণতন্ত্র সজীব থাকবে, মৃত হয়ে যাবে না, গণতন্ত্র বিলুপ্ত হবে না, বিলীন হয়ে যাবে না কখনো।
তাহলে আমাদের মূল কথা হচ্ছে যে বিচার বিভাগ স্বাধীন হওয়া উচিত, স্বাধীন হওয়া দরকার, এবং সংবিধান অনুসারে বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীন। আর বিচার বিভাগ যদি স্বাধীন হয় তাহলে সুবিচার প্রতিষ্ঠিত করা সম্ভব, তারপর ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব, তারপরে সুশাসন প্রতিষ্ঠিত করা সম্ভব। শিক্ষার্থীবৃন্দ, এরপর দেখো আমরা স্ক্রিন শেয়ার করবো। দেখো বিচার ব্যবস্থা একটি দেশের ন্যায় বিচারের মানদণ্ড। বিচার ব্যবস্থা একটা দেশের ন্যায় বিচারের মানদণ্ড, অর্থাৎ ন্যায় বিচার করতে হলে অবশ্যই বিচার বিভাগকে স্বাধীন হতে হবে। বিচার বিভাগ যদি স্বাধীন হয় তাহলে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব, তাছাড়া কখনো সম্ভব নয়। এরপর দেখো বিচার বিভাগ ন্যায় ও নিরপেক্ষ বিচার ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে দক্ষ শাসন ব্যবস্থা গড়ে তোলে। তাহলে বিচার বিভাগ ন্যায় এবং নিরপেক্ষ শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার কারণে, নিরপেক্ষ হওয়ার কারণে দক্ষ একটি শাসন ব্যবস্থা গড়ে ওঠে। সেখানে সরকারের একটি গুরুত্বপূর্ণ বিভাগ হিসেবে এর ক্ষমতা ও কার্যাবলী আমরা নিচে আলোচনা করবো। আমরা একটা স্ক্রিন শেয়ারে দেখবো সেগুলো। দেখো বিচার বিভাগ আমরা বলেছি রাষ্ট্রে আইন ভঙ্গকারীকে শাস্তি প্রদান, আর ন্যায় বিচার প্রতিষ্ঠা, নাগরিকের ব্যক্তি স্বাধীনতা ও মৌলিক অধিকার রক্ষা, সংবিধান রক্ষা করা এবং শাসন বিভাগকে পরামর্শ প্রদান করে থাকে বিচার বিভাগ। তাহলে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের নাম হচ্ছে সুপ্রিম কোর্ট। বাংলাদেশের এর আগে আমরা সুপ্রিম কোর্ট সম্পর্কে প্রথমে ক্লাসে বলেছিলাম যে সুপ্রিম কোর্টের সর্বোচ্চ আদালত বাংলাদেশে, আর বাংলাদেশের যে নিম্ন আদালত আছে বা হাইকোর্ট রয়েছে, সেই আদালতগুলো যদি বিচার কার্য সম্পূর্ণ করতে সাধ্য না হয়, সক্ষম যদি না হয়, তাহলে তারা এই সুপ্রিম কোর্টের ধারণাপন্ন অর্থাৎ সুপ্রিম কোর্টের থেকে সেই বিচার কার্য সম্পূর্ণ করে থাকেন। তাহলে বিচার বিভাগের প্রধান কাজগুলো কি? রাষ্ট্রের আইন ভঙ্গকারীকে শাস্তি। তাহলে রাষ্ট্রে যারা আইন রয়েছে, দায়িত্ব কর্তব্যের ক্ষেত্রে যে আইনগুলো রয়েছে, এই আইনগুলো যদি কেউ ভঙ্গ করে তাহলে তার শাস্তি প্রদান করতে হবে। তারপরে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। নাগরিকের ব্যক্তি স্বাধীনতা, নাগরিকের যে স্বাধীনতা রয়েছে, আমরা স্বাধীনতা অর্জন করেছি 1971 সালে 16 ডিসেম্বরে। তবে বর্তমানে প্রেক্ষাপটে বাংলাদেশে যদিও স্বাধীন দেশ, আমরা মনে হয় মাঝে মধ্যে স্বাধীন নয়, কারণ আমরা আজকে স্বাধীনতা অর্জন করে রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু বর্তমানে প্রেক্ষাপটে রাস্তাঘাট চলাফেরা করা বা বিভিন্ন জায়গাতে চলাফেরা করা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছি। এই ক্ষেত্রে মনে হয় যে আমরা স্বাধীনতা অর্জন করেছি ঠিক, কিন্তু রক্ষা করতে পারছি না। রক্ষা করাটাই হচ্ছে কঠিন। মৌলিক অধিকার রক্ষা করতে হবে। মৌলিক যে অধিকারগুলো রয়েছে 5টা অধিকার: খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা। এই মৌলিক অধিকারগুলো রক্ষা করতে হবে, সংবিধান রক্ষা করতে হবে। বিশেষ করে যে নিয়ম যে রুলস গুলো আমাদের ভিতরে রয়েছে বা যে নিয়ম নীতি দ্বারা আমাদের পুরো দেশটাকে চলে, সেইগুলোকে রক্ষা করতে হবে যথাযথভাবে। আর যদি সেটা রক্ষা করা সম্ভব না হয় তাহলে বিচার বিভাগে এক সময় ভেঙে যাবে বা নুয়ে পড়ে যাবে, বা তার বিচার কার্য সম্পন্ন করতে পারবে না। শাসন বিভাগকে পরামর্শ দান করে থাকেন বিচার বিভাগ। আইনের মাধ্যমে কিভাবে জনগণের কল্যাণ হবে, দেশের কল্যাণ হবে, কিভাবে মানুষের উন্নয়ন ঘটানো সম্ভব, সেগুলো আলোচনা করা হচ্ছে এই বিচার বিভাগ। তাহলে এরপর দেখো বিচার বিভাগ কি আইন অনুসারে বিচার কাজ পরিচালনা করে থাকে। সাধারণত প্রধান কাজগুলো কি? দেখো আমরা কার্যকরী পরে করতেছি। বিচার বিভাগ আইন অনুসারে বিচার কাজ সম্পন্ন করে থাকেন। আইন ভঙ্গকারীকে শাস্তি দেন আর ন্যায় বিচার প্রতিষ্ঠা করে। তারা আইন যারা ভঙ্গ করে তাদেরকে শাস্তি প্রদান করে, আর ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে বিচার বিভাগ অগ্রণী ভূমিকা পালন করে থাকে। নাগরিকের ব্যক্তি স্বাধীনতা ও মৌলিক অধিকার রক্ষা করে এই বিচার বিভাগ। এরপর দেখো বিচার বিভাগের কার্যাবলী।
এক নম্বর কি দেখো, বিচার সংক্রান্ত কাজ আইনের ব্যাখ্যা দিয়ে থাকেন, সংবিধানের ব্যাখ্যা দিয়ে থাকেন, মৌলিক অধিকার রক্ষা করে থাকেন, সংবিধানের প্রাধান্য রক্ষা করে থাকেন, আইন প্রণয়ন করে থাকেন, উপদেশমূলক কাজ করে থাকেন, আর শাসন সংক্রান্ত কাজ করে থাকেন। এই শাসনটা শাসন সংক্রান্ত কাজ করে থাকেন। এরপরে তদন্ত সংক্রান্ত কাজ করে থাকেন। তাহলে দেখো, বিচার সংক্রান্ত কাজ আমরা একটা একটা করে আলোচনা করি। সবাই চলে গেলেও সমস্যা নেই, একটা ক্লাস চলতে থাকবে। এরপর দেখো, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। বিচার সংক্রান্ত কাজ করে বিচার বিভাগের প্রধান কাজ প্রচলিত আইন অনুযায়ী অপরাধের জন্য অভিযুক্ত ব্যক্তি এবং আইন অমান্যকারীকে বিচার করা। এক্ষেত্রে বিচারকগণ স্বাধীন ও নিরপেক্ষভাবে আইন অনুযায়ী ন্যায় নীতির ভিত্তিতে বিচার কার্য সম্পন্ন করেন। তাহলে সংবিধান অনুসারে, আইনের অনুসারে ন্যায় নীতিকে রক্ষা করে ন্যায় নীতির ভিত্তিতে বিচার কার্য সম্পন্ন করেন। এই বিচার বিভাগ সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠা করে দেওয়ানি, ফৌজদারি প্রভৃতি মামলা সত্য ঘটনা অনুসন্ধানের মাধ্যমে বিচার বিভাগ অপরাধীকে শাস্তি দিয়ে থাকে। যে মামলাগুলো যেমন দেওয়ানি, ফৌজদারি মামলা, এই মামলাগুলো সম্পন্ন করার জন্য, অর্থাৎ এখান থেকে সত্য ঘটনা অনুসন্ধানের মাধ্যমে বিচার বিভাগ অপরাধীকে শাস্তি প্রদান করে থাকে। তারপর দেখো, আইনের ব্যাখ্যা। আইনের ব্যাখ্যা দিয়ে থাকে বিচার বিভাগ। সাধারণত আইনের ব্যাখ্যা প্রধান ও প্রয়োগের দায়িত্ব বিচার বিভাগের উপর ন্যস্ত থাকে। এছাড়া বিচারকগণ নতুন আইন প্রতিষ্ঠা করা, সংশোধন করা, এছাড়া আবার কিছু কিছু ক্ষেত্রে বিচার থেকে উপযুক্ত আইন খুঁজে পাওয়া না গেলে বিচারকগণ ঐকমত্যের ভিত্তিতে বিচারের রায় প্রদান করে যা আইন হিসেবে বিবেচিত হয়। যেমন আইনের ব্যাখ্যা দেন বিচার বিভাগের বিচারকরা, আইনের ব্যাখ্যা দিয়ে থাকেন বা কেন তাকে শাস্তি দেওয়া হবে, কোন ধারা মোতাবেক কোন আইনের ভিত্তিতে তাকে এই সাজাগুলো দেওয়া হচ্ছে এবং কোন আইনের ভিত্তিতে তাকে বেকসুর, খালাস বা জামিন দেওয়া হয়, সেগুলো সম্পর্কে ব্যাখ্যা প্রদান করে থাকেন বিচার বিভাগের বিচারকরা। এরপরে যদি কোনো সময় কোনো বিচার কাজ সম্পন্ন করতে আইন অনুসারে আইন খুঁজে না পায় বা আইনের বিধান যদি না খুঁজে পায়, তাহলে তারা নিজের ঐক্যমতের উপর ভিত্তি করে তাদের মতামতের উপর ভিত্তি করে তার বিচার কার্য সম্পন্ন করে থাকেন। সেটাই এক সময় আইনে পরিণত হয়। এই কাজটি বিচার বিভাগের মাধ্যমে হয়ে থাকে। এরপর দেখো, সংবিধানের ব্যাখ্যা। সংবিধানের অভিভাবক হিসেবে বিচার বিভাগ কাজ করে থাকে। সংবিধানের অভিভাবক হিসেবে বিচার বিভাগ কাজ করে থাকে। বিচার বিভাগের সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যা দেয়। তাহলে বিচার বিভাগই সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যা দেয় কিভাবে, যে আইন প্রণয়ন করা হবে সেটা বাস্তবায়ন করা হবে, সেটা কিভাবে বাস্তবায়ন করা হবে, কেমন করে বাস্তবায়ন করা হবে, আর সংবিধানে ওই আইন সংশোধন করা কেমন করে হবে, সংবিধান সংশোধন করতে হবে কিভাবে, বা কিভাবে সংবিধানে ওই আইন যোগ করতে হবে, বা ওই সংবিধানের আইনটাকে কিভাবে মানুষের মধ্যে বাস্তবায়ন করতে হবে, সেটাও ব্যাখ্যা দিয়ে থাকেন বিচার বিভাগ। বিচার বিভাগ সেই কাজ করে থাকে। এজন্য বিচার বিভাগকে সংবিধানের ব্যাখ্যাকারক বলা হয়। যেমন তারপর দেখো, আমেরিকার যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থায় বিচার বিভাগীয় পর্যালোচনার গুরুত্ব অপরিসীম। আমেরিকার যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থায় বিচার বিভাগীয় পর্যালোচনার গুরুত্ব অপরিসীম। সেখানে সুপ্রিম কোর্ট প্রভুত্ব ক্ষমতার অধিকারী। এখানে সুপ্রিম কোর্ট হচ্ছে প্রভুত্ব ক্ষমতার অধিকারী। কারণ কি, সর্বোচ্চ আদালতকে সুপ্রিম কোর্টের সর্বোচ্চ হচ্ছে আদালত, আর তার মাধ্যমে বিচার কার্য সম্পন্ন করা হয়। যদি কোনো আদালত বা নিম্ন আদালত বলে বিচার কার্য সম্পন্ন করতে না পারে, তাহলে সবাই এই সুপ্রিম কোর্টের ধারণাপন্ন হন। বাংলাদেশেরও সুপ্রিম কোর্ট রয়েছে, বা সর্বোচ্চ আদালত বা বিচারালয় যেটাকে বলা হয়, সেটার মাধ্যমে মানুষ ন্যায় বিচার পেয়ে থাকে বা ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়। এবার দেখো, মৌলিক অধিকার রক্ষা করা। জনগণের মৌলিক অধিকার রক্ষা সংবিধানে লিখিত উদ্যোগ থাকে।
মৌলিক অধিকারগুলো সংবিধানে লিপিবদ্ধ থাকে, আর এই লিপিবদ্ধ অধিকারগুলো সরকার যথাযথভাবে বাস্তবায়ন করবে বা বাস্তবায়ন করে থাকে সাধারণত। আর মানুষের এই অধিকারগুলো মানুষ কিভাবে ভোগ করবে, কেমন করে কতটুকু ভোগ করবে, এটাও নির্ধারণ করা থাকে। কারণ বাংলাদেশে মৌলিক অধিকার হচ্ছে কটা? 5টা, এখন 6টা। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা আর নিরাপত্তা। নিরাপত্তা একটু মৌলিক অধিকারের অংশ হিসেবে রাখা হয়েছে। তাহলে আমাদের দেশের মানুষ এইগুলো নিশ্চিত হলেই তাদের মৌলিক অধিকার রক্ষা পাবে। আর এটি বিচার বিভাগের মাধ্যমে সংযোজিত হয়ে থাকে, বিচার বিভাগই এটি করে থাকে। এরপর দেখো, এই অধিকার সংরক্ষণের দায়িত্ব বহুল অংশে আদালতের উপরই ন্যস্ত থাকে। তাহলে মানুষের যে মৌলিক অধিকারগুলো রয়েছে, দায়িত্ব কর্তব্যগুলো রয়েছে, এগুলো বাস্তবায়নের সম্পূর্ণ দায় দায়িত্ব থাকে এই বিচার বিভাগের উপরে। তারপর দেখো সংবিধানের প্রাধান্য রক্ষা। সংবিধানের প্রাধান্য রক্ষা করা, অর্থাৎ সংবিধানকে প্রাধান্য দেন বিচার বিভাগে। যেহেতু বিচার বিভাগ সংবিধানের ব্যাখ্যা দিয়ে থাকে, সংবিধান সংশোধন সংশোধনের ক্ষেত্রে ভূমিকা রাখে, সেই ক্ষেত্রে সংবিধানকে প্রাধান্য দেয়। অর্থাৎ সংবিধানে যেসব নিয়মকানুন রয়েছে, যেসব নিয়ম নীতি রয়েছে, সেই নিয়মকানুন বা নিয়ম নীতি অনুসারে বিচার বিভাগ পরিচালনা, অর্থাৎ দেশের সেই আইনগুলা, সেই নিয়মগুলো বাস্তবায়নের ক্ষেত্রে ভূমিকা পালন করে থাকে বিচার বিভাগ। এরপর দেখো, আইন প্রণয়ন করা। সাধারণত আইনের ব্যাখ্যা প্রদান করা, আইন প্রণয়ন করা, আইনের বাস্তবায়ন করা, এগুলো বিচার বিভাগের কাজ। এছাড়া বিচারকগণ নতুন আইন সংযোজন করে থাকে। কোনো কোনো ক্ষেত্রে বিচারকরা সংবিধানের আইন অনুসারে যদি বিচার কার্য সম্পন্ন না করতে পারেন, তাহলে নতুন আইন সংযোজন করে থাকেন তারা। কিছু কিছু ক্ষেত্রে বিচার করতে গিয়ে উপযুক্ত আইন খুঁজে পাওয়া না গেলে, তাহলে আমরা এর আগেও বললাম যে কিছু কিছু ক্ষেত্রে বিচারকরা বিচার কার্য সম্পন্ন করতে গিয়ে যদি উপযুক্ত আইন খুঁজে না পায়, তাহলে বিচারকগণ ঐকমত্যের ভিত্তিতে বিচারের রায় প্রদান করেন, যা পরবর্তীতে আইন হিসেবে বিবেচিত হয়। তাহলে বিচারকরা যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে গিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার ক্ষেত্রে যদি আইন অনুসারে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে না পারে, তাহলে তাদের মতামতের উপর ভিত্তি করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে থাকে। তারপরে দেখো, উপদেশমূলক কাজ। বিচার বিভাগ উপদেশমূলক কাজ করে থাকে সাধারণত। আইনের ভিত্তিতে কোনো আসামি যদি তা মানে বিচারের আওতায় নির্দোষী খালাস হয়, তাকে পরামর্শ দিয়ে থাকেন ভালো হওয়ার জন্য। এছাড়াও আবার কোন আইন দ্বারা কিভাবে বাস্তবায়ন করা হবে বা কোন আইন কিভাবে প্রণয়ন করা হবে, এই উপদেশমূলক কাজ করে থাকেন বিচার বিভাগ। এছাড়াও শাসন বিভাগকে উপদেশ দিয়ে থাকেন বিচার বিভাগ আইনের বাস্তবায়ন করার ক্ষেত্রে। শাসন বিভাগের অনুরোধে বিচার বিভাগ প্রয়োজনীয় পরামর্শ প্রদান করে থাকে। তাহলে শাসন বিভাগের অনুমতি বিচার বিভাগ প্রয়োজনীয় পরামর্শ প্রদান করে থাকেন। এবার দেখো শাসন সংক্রান্ত কাজ। তাহলে শাসন সংক্রান্ত কাজ পরিচালনা করার জন্য সরকার বিচার বিভাগের পরামর্শ নিয়ে থাকেন সাধারণত। আইন প্রণয়ন করা, আইন বাস্তবায়ন করা, কিভাবে আইন প্রণয়ন করবে বা তার বাস্তবায়ন কিভাবে ঘটাবে, এইগুলো সাধারণত শাসন সংক্রান্ত কাজ বিচার বিভাগ করে থাকেন। বা কোন আইনের মাধ্যমে জনগণকে নিয়ন্ত্রণ করা সম্ভব, বা শৃঙ্খলা ফিরে নিয়ে আসা সম্ভব, বা বিশৃঙ্খলা রক্ষা করা সম্ভব, সেইগুলো কাজ বিচার বিভাগ করে থাকেন। তদন্ত সংক্রান্ত কাজ শাসন বিভাগ এই তদন্ত সংক্রান্ত বিচার বিভাগ এই তদন্ত সংক্রান্তমূলক কাজ করে থাকেন। কারণ কোনো ব্যক্তি যদি কোনো অন্যায় করে থাকে, সেটা কতটা সত্য বা সত্যতা বিচার করে সেই ক্ষেত্রে তার বিচার কার্য সম্পন্ন করা হয়।
যেমন আমরা এর আগে বললাম যে অনুসন্ধানের জন্য, সত্য অনুসন্ধানের জন্য একটি টিম গঠন করা হয় বা আদালত, মানে আদালত একটা টিমকে আদেশ জারি করেন, সে টিম মানে সেই বিচার কাজটা সম্পন্ন করার জন্য মানে প্রত্যক্ষভাবে সেই জায়গাতে গিয়ে সেটাকে পর্যবেক্ষণ করে, পর্যবেক্ষণ করার পরে সেখানে কতটুকু সত্য না মিথ্যা কি সেটা তারা আনয়ন করে, আর তার উপর ভিত্তি করে বিচার কার্য সম্পন্ন করা হয়। যেমন ধরো কোনো উদাহরণ হিসেবে আমি বলতে পারি যে কেউ ধরো একটা মামলা করলো, মামলার বাদী বাদী ছিনতাইয়ের বা সেখানে মার্ডারের একটা মার্ডার হয়ে গেল, আর সে অনুপাতে মামলা করলো। এখন থানা পুলিশ বা আদালত তাদেরকে অর্ডার করবে যে তারা যেন এই মামলাটা ভালোভাবে তদন্ত করে থাকে, বা সেখানে খুন হয়েছে কিনা আদৌ বা কিভাবে হয়েছে, অথবা ছিনতাই চুরি যদি হয়ে থাকে তাহলে কিভাবে হয়েছে, কেমন করে হয়েছে, কয়টায় হয়েছে, তাদের কি কাউকে সন্দেহ হয় কিনা ইত্যাদি এরকম অনুসন্ধান করে থাকে, তদন্ত করে থাকে, যেটা আমরা সাধারণত বাংলা ভাষায় বুঝে থাকি তদন্ত করা, পুলিশ আসছে তদন্ত করতে। তাহলে এরকম তদন্ত কাজ সম্পন্ন করে বিচার বিভাগ। তদন্তের মাধ্যমে অপরাধীকে শাস্তি এবং বিনা অপরাধীকে যারা অপরাধ করে নাই তাদেরকে নির্দিষ্ট খালাস প্রদান করে থাকে বিচার বিভাগ। তাহলে আমরা বিচার বিভাগের কার্যাবলী সম্পর্কে জানলাম। আমরা বিচার এই কটা কার্যাবলী অবশ্যই বইয়ের যা আছে তারপর আমরা একটু পড়ার চেষ্টা করব। যদি বই না থাকে আমরা লিখে নেব, লিখে নিয়ে পরে খুঁজে বের করা বা পড়ার চেষ্টা করব। এরপরে দেখো এই ব্যক্তিটিকে দেখা যাচ্ছে, এই ব্যক্তিটির নাম আব্দুল হামিদ, রাষ্ট্রপতি বর্তমান বাংলাদেশের। সংবিধান অনুসারে রাষ্ট্রপতি সর্বেসর্বা, কিন্তু বাংলাদেশের গণতান্ত্রিক দেশ, সংসদীয় সরকার ব্যবস্থায় সংসদের প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী অর্থাৎ এই ব্যক্তি বিচার বিভাগ, শাসন বিভাগ আর আইন বিভাগ যেটাই বলো না কেন, সংসদে, জাতীয় সংসদে যা কিছুই বিল হোক না কেন সম্পূর্ণ পাস করেন এই। তাহলে এটার মাধ্যমে সেই বিলগুলো পাশ হয়ে আসে, অর্থাৎ প্রধানমন্ত্রীর পরামর্শ ক্রমে সংসদ সদস্য সংসদে বক্তব্য দেওয়ার পরে বিল উত্থাপন করেন বা যে কোনো বাজেট উত্থাপন করেন, আর যে কোনো আইন বলো আর যেটাই বলো না কেন উত্থাপন করার পরে সেটা স্পিকার আমলে নেয়, আমলে নেওয়ার পরে স্পিকার সেটাকে আবার রাষ্ট্রপতির কাছে পৌঁছায়, রাষ্ট্রপতি সেটার উপরে স্বাক্ষর করে দিলে সেটা কার্যকর হয় বা বাস্তবায়ন হয় বাংলাদেশের সংবিধান অনুসারে। তাহলে এনে হচ্ছে আব্দুল হামিদ, বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি। তবে রাষ্ট্রপতির ক্ষমতা কাজগুলো আমরা এর আগে পড়েছি, ইনি প্রধানমন্ত্রীকে নিয়োগ দিয়ে থাকেন, প্রধানমন্ত্রী তথা গৃহমন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান, এছাড়াও প্রধান বিচারপতি নিয়োগ দিয়ে থাকেন, স্পিকার ডেপুটি স্পিকারকে নিয়োগ দিয়ে থাকেন তিনি। তবে প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে তিনি তার কাজগুলোকে বাস্তবায়ন করেন। বর্তমানে তিনি প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া তিনি কাজ করেন না, পরামর্শক্রমে সকল কাজ করে থাকেন তিনি। অন্য কি শুনতে পাচ্ছ? হ্যাঁ জি স্যার। তো মাঝে মধ্যে কি আর সব ভুলে গেল কেন? ঘুম আসছে নাকি সবাই? জি স্যার, ক্লাস করতেছি। আচ্ছা, এরপর দেখো রাষ্ট্রপতির কাজ কি কার্যাবলী আগে আমরা বলেছি। প্রধানমন্ত্রীকে তিনি শপথ বাক্য পাঠ করান, প্রধানমন্ত্রীকে মন্ত্রিত্ব অর্থাৎ মন্ত্রীদের সভাপতি হিসেবে নিযুক্ত করেন রাষ্ট্রপতি।
দেখো, বিগত দিনের রাষ্ট্রপতি অর্থাৎ আব্দুল হামিদের আগে জিল্লুর রহমান ইনি রাষ্ট্রপতি ছিলেন। আমরা এখন অধিকার সুরক্ষা ও আইনি শাসন সংরক্ষণই বিচার বিভাগের একটি ভূমিকা আলোচনা করবো। দেখো, বিচার বিভাগ গণতান্ত্রিক ব্যবস্থায় নাগরিকদের স্বাধীনতা রক্ষার ব্যবস্থা করে থাকে। ব্যক্তির মৌলিক অধিকার যাতে ক্ষুণ্ণ না হয় সেজন্য বিচার বিভাগ প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করে থাকে। তাহলে ব্যক্তির অধিকার যেন ক্ষুণ্ণ না হয় এজন্য বিচার বিভাগ যত কাজ রয়েছে, প্রয়োজনীয় ব্যবস্থা রয়েছে সেগুলো গ্রহণ করে থাকে। তারপরে আবার অন্যভাবে বলা যেতে পারে বিচার বিভাগ ব্যক্তি স্বাধীনতা রক্ষা করে। বিচার বিভাগ তাহলে ব্যক্তি স্বাধীনতা রক্ষা করে, ব্যক্তিগত যে মৌলিক অধিকার রয়েছে এই অধিকারগুলো বাস্তবায়ন করে থাকে। নাগরিকদের নাগরিক অধিকার ও সংবিধানের স্বীকৃত মৌলিক অধিকার রক্ষা করার মাধ্যমে এই বিভাগ ব্যক্তি স্বাধীনতা রক্ষা কবচ হিসেবে কাজ করে। ভিডিও অফ করো, পূর্ণ ভিডিও অফ করো। এই অধিকার সংরক্ষণ করতে গিয়ে বিচার বিভাগকে কয়েকটি বিশেষ হুকুমনামা পদ্ধতি অবলম্বন করতে হয়। এই পদ্ধতিগুলো হচ্ছে ম্যান্ডেমাস রিট, এগুলো হচ্ছে হুকুমনামা, আদালতের হুকুমনামা। তারপরে সার্টিওয়ারি রিট, প্রহিবিশন রিট, হ্যাবিয়াস কার্পাস রিট, ওয়ারেন্ট রিট ইত্যাদি। এই সকল রিট আবেদন বা হুকুমনামাগুলো জারি করার ক্ষমতা বিচার বিভাগের রয়েছে। এক একটা বিচারের এক এক ধরনের হুকুমনামা রয়েছে, যেগুলোর মাধ্যমে অধিকার বঞ্চিত যে কোনো ব্যক্তি আবেদন ক্রমে বিচার বিভাগ সংশ্লিষ্ট ব্যক্তি বা কর্তৃপক্ষকে বিচারের জন্য আদালতে হাজির হবার নির্দেশ দিতে পারে। তাহলে আদালতে যে কোনো বিচার কার্যের হাজির হওয়ার নির্দেশ দেয় এগুলো রিটের মাধ্যমে, নোটিশের মাধ্যমে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ বিচার বিভাগ মানবাধিকার সংরক্ষণে সব প্রণীত হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ রিট জারি করেছে, যা জনমহলে বিশেষ প্রশংসিত হয়েছে। বিচারপতি নিয়োগ ব্যবস্থা। বিচারপতি নিয়োগ পদ্ধতি বাংলাদেশের বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার প্রথম পদক্ষেপ। বিভিন্ন দেশের উচ্চ বিচারালয়ে বিচারক নিয়োগের ক্ষেত্রে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করা হয়, যথা জনসাধারণ কর্তৃক নির্বাচন, আইনসভা কর্তৃক নির্বাচন, শাসন বিভাগের প্রধান কর্তৃক নিয়োগ প্রভৃতি। বাংলাদেশের সংবিধানে বিচারকদের নিয়োগ সংক্রান্ত যোগ্যতার শর্তাবলী উল্লেখ করা হয়েছে। রাষ্ট্রপতি কতিপয় শর্ত পূরণ সাপেক্ষে প্রধান বিচারপতিকে পরামর্শক্রমে বিচারকদের নিয়োগ প্রদান করেন। এটাই হলো এদেশের বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। অন্যান্য দুটি পদ্ধতিতে বিভিন্ন জটিলতা থাকায় বর্তমান অধিকাংশ রাষ্ট্র সাধারণত শাসন বিভাগের প্রধান কর্তৃক বিচারপতি নিয়োগ করে থাকে। প্রধান বিচারপতি ও উচ্চ আদালতের বিচারপতিদের নিয়োগ সাধারণত রাষ্ট্রপতি দিয়ে থাকেন, তবে অর্ধতন আদালত সমূহের বিচারকগণ প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হন। তাহলে প্রধান বিচারপতিগুলোকেই রাষ্ট্রপতি নিয়োগ দিয়ে থাকে, বাকি যে বিচারপতি রয়েছে তার অধীনস্থ সেইগুলো নিয়োগের মাধ্যমে অর্থাৎ পরীক্ষার মাধ্যমে জিকে ভাইবার মাধ্যমে সেগুলোকে নেওয়া হয়ে থাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি বিগত সালের রাষ্ট্রপতি অর্থাৎ আব্দুল হামিদের আগে যিনি রাষ্ট্রপতি ছিলেন জিল্লুর রহমান, তিনি শপথ বাক্য পাঠ করেন প্রধান বিচারপতিকে। এরপরে দেখো আমাদের বর্তমান রাষ্ট্রপতি, ইনি প্রোটোকলের মাধ্যমে তাকে রাখা হয়েছে, তাকে নিরাপত্তা দেওয়া হয়েছে। এরপরে দেখো রাষ্ট্রপতির ক্ষমতা কার্যক্রম সেদিন করে নিয়েছে। প্রধানমন্ত্রী নিয়োগ, শাসন সংক্রান্ত ক্ষমতা, সংসদ আইন বিষয়ক ক্ষমতা, অধ্যাদেশ জারি ক্ষমতা, প্রধান বিচারপতি নিয়োগ ও বিচার সংক্রান্ত কাজ, ক্ষমা প্রদানের ক্ষমতা, আইন সংক্রান্ত ক্ষমতা ও কাজ, প্রতিরক্ষা সংক্রান্ত ক্ষমতা। এটা একটু লেখা রাখো খাতায়, তুমি একাই যেহেতু লেখা রাখার মতো নেই। যাতে সংসদের অর্থ সংক্রান্ত ক্ষমতা বর্ণনা দাও, এটা তোমরা করবে, আলোচনা লিখবে খাতায়। তারপর দেখো প্রধানমন্ত্রীর ক্ষমতা কাজ, পুরো শাসন ব্যবস্থা কার্যকর নেতৃত্ব প্রদান,
আইন সংক্রান্ত ক্ষমতা, সংসদ পরিচালনা ক্ষমতা, অর্থ বিষয়ক ক্ষমতা, রাষ্ট্রীয় কাজের ক্ষেত্রে জাতির মুখপাত্র, সরকারি দলের নেতা। তাহলে জাতির মুখপাত্র এবং সরকারি দলের নেতা, সেখানে আমরা প্রধানমন্ত্রীর ক্ষমতা এবং কাজ করেছি, লিখে দেওয়া ছিল। তারপর জাতীয় সংসদের ক্ষমতা কাজ, আইন প্রণয়ন ক্ষমতা, সরকার গঠন বিষয়ক ক্ষমতা, অর্থ সংক্রান্ত ক্ষমতা, বিচার বিষয়ক ক্ষমতা, নির্বাচন সংক্রান্ত কাজ, সংবিধান সংরক্ষণ সংশোধন, স্থানীয় শাসন ব্যবস্থা সংক্রান্ত বিধি ও প্রবিধান সংসদ প্রণয়ন করে থাকে। এগুলো হচ্ছে জাতীয় সংসদের ক্ষমতা এবং কাজ। তাহলে আজকে শেয়ার ক্লাসে সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবে। এখন আমরা আলোচনা তোমার মুখ থেকে শুনবো, যেহেতু কম। সবাইকে আজকে অনলাইন ক্লাসে ধন্যবাদ।